আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা শুরু করতে যাচ্ছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, সংখ্যা ও সংখ্যা পদ্ধতি। গণিতের প্রতিটি অংশ, প্রতিটি হিসাব, এমনকি যে কোনো তথ্য প্রকাশের সবচেয়ে ভিত্তিগত জিনিস হলো সংখ্যা। আমাদের এই ভিডিওতে লক্ষ্য হলো খুব সহজভাবে উদাহরণ, সংজ্ঞা এবং পরিষ্কার ব্যাখ্যার মাধ্যমে সংখ্যা ও সংখ্যা পদ্ধতির মৌলিক ধারণা তোমাদের কাছে আকর্ষণীয়ভাবে তুলে ধরা। আমরা চাই তোমাদের মধ্যে যেন এই অধ্যায়টি নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল জন্মায়, আর সেই কৌতূহল থেকেই মনোযোগ ধরে রেখে মজা ও আগ্রহ নিয়ে পুরো বিষয়টি শিখতে পারো। আমরাও চেষ্টা করব যাতে প্রতিটি ধারণা তোমাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরতে পারি এবং তোমরা দ্রুত বুঝতে ও আয়ত্ত করতে পারো। তাহলে চলো শুরু করি আজকের অধ্যায়। আচ্ছা, তোমরা কি কখনো ভেবে দেখেছো, আমরা তো দৈনন্দিন জীবনে অনেক সংখ্যাই ব্যবহার করি। মোবাইলে ফোন দেওয়া থেকে শুরু করে টাকা গণনা, সময় দেখা, সব জায়গাতেই সংখ্যা ব্যবহৃত হয়। আমরা বাংলায় লিখি 0 থেকে 9 পর্যন্ত প্রতীক ব্যবহার করে, কিন্তু রোমানরা তারা লিখত IVXL প্রতীক দিয়ে। তাহলে প্রশ্ন হলো, আমাদের আর রোমানদের এই পার্থক্য কেন? আবার যদি কম্পিউটারের কথা চিন্তা করি, সে কি এই 0 থেকে 9 বোঝে? সে তো এই 0 থেকে 9 আমাদের মতো করে বোঝে না। সে তার নিজের মতো করে সংখ্যা বোঝে, শুধু 0 আর 1। তাহলে আমরা কিভাবে 0 থেকে 9 ব্যবহার করি, রোমানরা কিভাবে IVXL ব্যবহার করে, কম্পিউটার কিভাবে 0 আর 1 বোঝে, এগুলো বোঝার জন্য আমাদের সর্বপ্রথম যেটা জানতে হবে সেটাই হচ্ছে সংখ্যা ও সংখ্যা পদ্ধতি। একটু আগে আমরা দেখলাম ডিফারেন্ট পিপল, ডিফারেন্ট নাম্বার সিস্টেম, ফ্রম পিপল টু মেশিনস, ডিফারেন্ট নাম্বার সিস্টেম। এই জন্য আমাদের আজকের বিষয় আন্ডারস্ট্যান্ডিং দ্য নাম্বার সিস্টেম। এই ভিডিওতে আমরা সংখ্যা ও সংখ্যা পদ্ধতির মৌলিক ধারণা এমনভাবে জানব যাতে তোমার কাছে পুরো বিষয়টি একেবারে পরিষ্কার হয়ে যায়। তাহলে চলো শুরু করি। প্রথমেই দেখে নিই সংখ্যা আসলে কি জিনিস। প্রথমে আমরা কয়েকটি উদাহরণ লক্ষ্য করি। এখানে পেন্সিলের সংখ্যা কয়টি? 5টি। এখানে বস্তার ওজন কয় কেজি? 20 কেজি। এখানে রাস্তার দৈর্ঘ্য কত কিলোমিটার? 10 কিলোমিটার। প্রথম উদাহরণে 5 দ্বারা কি বোঝা যায়? গণনা। দ্বিতীয় উদাহরণে 20 কেজি দ্বারা কি বোঝা যায়? চালের পরিমাণ। তৃতীয় উদাহরণে 10 কিলোমিটার দ্বারা কি বোঝা যায়? রাস্তার পরিমাপ। অর্থাৎ সংখ্যা দিয়ে আমরা কি করতে পারি? কোনো কিছু গণনা করতে পারি, কোনো কিছুর পরিমাণ প্রকাশ করতে পারি, কোনো কিছুর পরিমাপ বের করতে পারি। তাহলে সংখ্যা বলতে কি বোঝাচ্ছে? সংখ্যা হচ্ছে এমন একটি উপাদান যা কোনো কিছুর গণনা, পরিমাণ ও পরিমাপ বের করার জন্য ব্যবহৃত হয়। যেমন এই উদাহরণগুলোতে 5, 20, 10 এগুলো হলো এক একটি সংখ্যা। কিন্তু এখন প্রশ্ন আসে, এত সংখ্যা আমরা কিভাবে লিখি? আবার সংখ্যাগুলো প্রকাশের নিয়ম কি বা আমরা কি বলি? চলো পরের স্লাইডে আমরা এগুলোই দেখব। সংখ্যা আমরা কিভাবে লিখি এটা বোঝার জন্য আমাদেরকে যেটা জানা লাগবে সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। একটু উদাহরণ দিয়ে বোঝাই। আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেটাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি, যেখানে 0 থেকে 9 পর্যন্ত 10টি প্রতীক ব্যবহার হয়। আবার রোমানরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করে তাকে বলে রোমান সংখ্যা পদ্ধতি, যেখানে IVXL, CDM ইত্যাদি প্রতীক ব্যবহৃত হয়। এরকম আরও অনেক সংখ্যা পদ্ধতি আছে, যেমন অক্টাল সংখ্যা পদ্ধতি, যেখানে 0 থেকে 7 পর্যন্ত এই 8টি প্রতীক ব্যবহৃত হয়। কিন্তু এই প্রতীকগুলো ব্যবহার করে কোনো কিছুকে কিভাবে গণনা করা হবে, কিংবা পরিমাণ নির্ণয় করা হবে, অথবা পরিমাপ বের করা হবে এবং প্রকাশ করা হবে, তার কিছু নিয়মকানুন আছে। এই নিয়মকানুনগুলোকেই সংখ্যা পদ্ধতি বলা হয়। অর্থাৎ বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা প্রতীক বা অঙ্ক অর্থাৎ ডিজিট ব্যবহার করে
সংখ্যাকে গণনা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম বলা হয়। প্রত্যেকটি সংখ্যা পদ্ধতি প্রকাশের কিছু নির্দিষ্ট নিয়ম থাকে, যাতে কিছু বৈশিষ্ট্যসমূহ থাকতে হবে। যেমন, সংখ্যাকে নির্দিষ্ট প্রতীকের সাহায্যে প্রকাশের সুনির্দিষ্ট নিয়মাবলী। যেমন আমরা যে 0 থেকে 9 বা 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো ব্যবহার করি, এগুলো ব্যবহার করার নির্দিষ্ট নিয়ম আছে সংখ্যাকে প্রকাশের জন্য। দ্বিতীয়ত, সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি নির্ণয় করার জন্য সুনির্দিষ্ট নিয়মাবলী থাকতে হবে। এবং তৃতীয়ত, সংখ্যার বিভিন্ন রূপ যেমন ভগ্নাংশ, ধনাত্মক, ঋণাত্মক ইত্যাদি প্রকাশে সুনির্দিষ্ট ও পরিপূর্ণ নিয়মাবলী থাকতে হবে। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, সব নাম্বার সিস্টেম কি একই রকম কাজ করে? একদম না। সংখ্যা পদ্ধতি কিভাবে আলাদাভাবে কাজ করে এটা জানার জন্য আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। চলো দেখি কত রকমের সংখ্যা পদ্ধতি আছে। সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকার। এক হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং দ্বিতীয় হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য কি? এই পদ্ধতিতে ব্যবহৃত চিহ্নের মান সর্বদা স্থির থাকে। অপরদিকে পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে ব্যবহৃত চিহ্নের মান অবস্থানের উপর নির্ভরশীল। উদাহরণ দেওয়া যাক দুটি। আগের স্লাইডে আমরা যে রোমান সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেটাই হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। রোমান সংখ্যায় যে সমস্ত প্রতীকগুলো সংখ্যা প্রকাশের জন্য ব্যবহৃত হয় সেগুলোর প্রত্যেকটির একটি মান আছে। যেমন আই দ্বারা 1 বোঝানো হয়, ভি দ্বারা 5, এক্স দ্বারা 10, এল দ্বারা 50 ইত্যাদি। আর আমরা যেটা ব্যবহার করি সেটার মান তো আমরা প্রত্যেকেই জানি। এখন প্রশ্ন হলো, রোমান সংখ্যা কেন নন পজিশনাল নাম্বার সিস্টেম, আবার দশমিক সংখ্যাই বা কেন পজিশনাল নাম্বার সিস্টেম? চলো এক এক করে আমরা দেখতে থাকি। এখানে দুটি রোমান সংখ্যা দেখানো হয়েছে, যার প্রত্যেকটিতেই ভি প্রতীকটি ব্যবহৃত হয়েছে। বাম দিকের প্রতীকটিতে ভি সবার বামে অবস্থিত আর ডান দিকের প্রতীকটিতে ভি সবার ডানে অবস্থিত। বামের সংখ্যাটির মান হচ্ছে 7, যেখানে আই এর মান 1, ভি এর মান 5, সুতরাং ভি আই আই ইকুয়াল টু 5 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু 7। অপরদিকে ডান দিকের প্রতীকটির মান হচ্ছে 15, যেখানে এক্স এর মান হচ্ছে 10, ভি এর মান হচ্ছে 5, সুতরাং এক্স ভি ইকুয়াল টু 10 প্লাস 5 ইকুয়াল টু 15। এখন এই দুইটি সংখ্যা থেকে আমরা কি দেখলাম? ভি এর মান সবসময় 5, অর্থাৎ অবস্থানের উপর ভিত্তি করে ভি এর মানের কোনো পরিবর্তন হয় না। এটাই হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। সুতরাং বলা যায়, যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। এখানে 343 একটি দশমিক সংখ্যা। এই সংখ্যাটিতে সবার ডানের প্রতীক, যাকে আমরা 3 বলি, এবং এই অবস্থানকে একক অবস্থান বলি। এই অবস্থানে 3, এই প্রতীকটির মান শুধুই 3। এখন যদি ডান দিক থেকে দ্বিতীয় অবস্থান, যাকে আমরা দশক অবস্থান বলি, এখানে 4 অবস্থিত। এই 4 এর মান হচ্ছে 40। আবার ডান দিক থেকে তৃতীয় অবস্থান, যাকে আমরা শতক অবস্থান বলি, সেখানেও 3 অবস্থিত, কিন্তু এই 3 এর মান এখানে হলো 300। তাহলে সংখ্যাটির মান হবে এই তিনটি মানের যোগফল
343 অর্থাৎ 343। এখানে 3-এর মান একক স্থানে 3, কিন্তু শতক স্থানে হচ্ছে 300, অর্থাৎ একই অঙ্ক অবস্থানের পরিবর্তনের কারণে তার স্থানীয় মান বিভিন্ন হয়, যা পজিশনাল নাম্বার সিস্টেমের বৈশিষ্ট্য। এখান থেকে বলা যায়, যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে না, তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। তবে কোন স্থানে কোন অঙ্কের মান কত হবে তার একটা নিয়ম আছে, যেটা আমরা পরের স্লাইডগুলোতে আস্তে আস্তে দেখব। প্রথমে দেখি সংখ্যা কিভাবে গঠিত হয়। ধরো কোনো কলেজে 1745 জন ছাত্র আছে। এখানে 1745 একটি সংখ্যা। এখন এই 1745 কিভাবে গঠিত হয়? এখানে 4টি প্রতীক ব্যবহৃত হয়েছে। সবার বামে যে প্রতীক সেটা হচ্ছে 1, এর পরেরটি হচ্ছে 7, এরপরে 4, এরপরে হচ্ছে 5। মোট 4টি চিহ্ন বা প্রতীক। এর থেকে এই যে প্রতীকগুলো ব্যবহৃত হলো, এর থেকে ক্ষুদ্রতম আর কোনো প্রতীক নাই। এদের প্রত্যেকটিকে এক একটি অঙ্ক বলে। এখান থেকে বলা যায়, সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকই হচ্ছে অঙ্ক। 62,345 সংখ্যাটি 6, 2, 3, 4 ও 5 এই 5টি আলাদা অঙ্কের সমন্বয়ে গঠিত। মনে করি কোনো কলেজে 1745 জন ছাত্র আছে। এখানে 1745 একটি সংখ্যা। 1745 সংখ্যাটি কিভাবে গঠিত হয়েছে? 1, 7, 4, 5, 4টি ভিন্ন প্রতীক নিয়ে। মোট 4টি একক ও অদ্বিতীয় প্রতীক নিয়ে 1745 সংখ্যাটি গঠিত। এই প্রত্যেকটি স্বতন্ত্র বা অনন্য প্রতীককে এক একটি অঙ্ক বলে। অর্থাৎ সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকই হচ্ছে অঙ্ক। আবার 6, 2, 3, 4, 5 এটি একটি সংখ্যা। এই সংখ্যাটি 6, 2, 3, 4 ও 5 এই 5টি আলাদা অঙ্কের সমন্বয়ে গঠিত। কিন্তু এই অঙ্কগুলো কোথা থেকে আসে? প্রত্যেক সংখ্যা পদ্ধতির একটা নির্দিষ্ট ভিত্তি থাকে, একেই বলে বেজ। আর এই অঙ্কগুলো আসে এই বেজের উপর ভিত্তি করে। চলো দেখি বেজ কাকে বলে। আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি, এই পদ্ধতিতে 0 থেকে 9 এই 10টি চিহ্ন ব্যবহার করা হয়। এই যে 10টি চিহ্ন ব্যবহার করা হলো, এই সংখ্যাটিকেই বলা হয় পদ্ধতির ভিত্তি। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতিতে ভিত্তি হচ্ছে 10। এখান থেকে বলা যায়, কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীকসমূহের সংখ্যাকে বোঝায়। কয়েকটি উদাহরণ দেখি। যেমন দশমিক সংখ্যা পদ্ধতি, ব্যবহৃত চিহ্ন বা প্রতীক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি। সুতরাং এই পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। আবার অক্টাল সংখ্যা পদ্ধতি, এই পদ্ধতিতে ব্যবহৃত চিহ্ন বা প্রতীক হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি। সুতরাং এই পদ্ধতির ভিত্তি হচ্ছে 8। আবার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, এখানে ব্যবহৃত চিহ্ন বা প্রতীক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত এবং সেই সাথে 9-এর পরের সংখ্যাগুলোর জন্য এ, বি, সি, ডি, ই এবং এফ মোট 16টি প্রতীক ব্যবহৃত হয়। সুতরাং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 16। এতক্ষণ আমরা ভিত্তি কাকে বলে তা তো জানলাম। এখন চলো দেখি এই ভিত্তি ব্যবহার করে কিভাবে সংখ্যার স্থানীয় মান নির্ণয় করা হয়। উদাহরণ হিসেবে 343 সংখ্যাটি ধরা যাক।
সংখ্যাটিতে 3টি অঙ্ক আছে এবং প্রতিটি অঙ্ক ভিন্ন ভিন্ন স্থানে অবস্থান করছে। এখন যদি আমরা চিন্তা করি 3, 4, 3 এই 3টি অঙ্ক তার নিজ নিজ অবস্থানে কি শুধু তার নিজস্ব মানকে প্রকাশ করে না অন্য কিছু? আমরা যদি নিচের টেবিলটি খেয়াল করি তাহলে দেখব একক স্থানীয় 3 শুধু এর নিজস্ব মান 3কে প্রকাশ করে, আবার দশক স্থানীয় 4 শুধু এর নিজস্ব মান 4কে প্রকাশ করে না, বরং এটি 4 ইন্টু 10 অর্থাৎ 40কে প্রকাশ করে। আবার শতক স্থানীয় 3 এটি দ্বারা 300 বোঝায়। আর আমাদের যে সংখ্যা 343 এই সংখ্যাটির নিজস্ব মান মূলত এই 3টি মানের যোগফল, অর্থাৎ 300 প্লাস 40 প্লাস 3 ইকুয়াল টু 343। তাহলে এখানে অঙ্কগুলোর মানের ভিন্নতা কিসের কারণে? তাদের অবস্থানের কারণে। একটি অঙ্ক কোনো সংখ্যার যে স্থানে থাকে সেই স্থানের একটি নিজস্ব মান থাকে। আমাদের আলোচ্য উদাহরণটিতে স্থানীয় মান হচ্ছে একক অবস্থানের জন্য 1, দশক অবস্থানের জন্য 10 এবং শতক অবস্থানের জন্য 100। এই স্থানীয় মানকে অঙ্কের সাথে গুণ করে অঙ্কটির প্রকৃত মান নির্ধারিত হয়। এই যে কোনো অঙ্কের বিভিন্ন স্থানে ওই স্থানের যে নিজস্ব মান থাকে তাকেই ওই স্থানের স্থানীয় মান বলে। আমরা যদি একটু গুছিয়ে বলি তাহলে বলা যায় কোনো সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়। এখানে সংখ্যা বলতে 1, 10 ও 100কে বোঝানো হয়েছে, যেগুলো হচ্ছে যথাক্রমে একক, দশক ও শতক স্থানের স্থানীয় মান। এর পরবর্তীতে আমরা দেখব স্থানীয় মান কিভাবে বের করতে হয়। স্থানীয় মান বের করার জন্য দুইটা জিনিস জানা থাকা দরকার। প্রথমটি হলো সংখ্যা পদ্ধতির ভিত্তি এবং দ্বিতীয়টি হচ্ছে সংখ্যাটির মাঝে অঙ্কটির অবস্থান। 343 একটা সংখ্যা, এর স্থানীয় মানগুলা আমরা আগের স্লাইডে দেখেছি। একক স্থানে 3 এর মান হচ্ছে 3, দশক স্থানে 4 এর মান হচ্ছে 40 এবং শতক স্থানে 3 এর মান হচ্ছে 300। তাহলে 343 এই সংখ্যাটির মান হচ্ছে এই তিনটি স্থানীয় মানের যোগফলের সমান। এখন এই ইকুয়েশনটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে এটা দ্বারা এরকম, এখানে 300কে আমরা লিখতে পারি 3 ইন্টু 100, 40কে আমরা লিখতে পারি 4 ইন্টু 10 এবং 3কে আমরা লিখতে পারি 3 ইন্টু 1। এটাকে যদি আরেকটু সাজিয়ে লিখি তাহলে দেখা যায় এখান থেকে আমরা এভাবে লিখতে পারি 300 হচ্ছে 3 ইন্টু 10 স্কোয়ার, 40 হচ্ছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 1 এবং 3 হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 0। এখন আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখব যে প্রত্যেকটা স্থানীয় মানের সাথে সংখ্যাটির বেজের একটা সম্পর্ক পাওয়া যায়। আমরা যে পদ্ধতি নিয়ে কথা বলতেছি এটা হচ্ছে দশমিক পদ্ধতি, যার বেজ হচ্ছে 10। এখন আমরা যদি একটু সংখ্যাটির দিকে ডান থেকে বামে তাকাই তাহলে দেখব 3 এর ক্ষেত্রে বেজের পাওয়ার হচ্ছে 0। এরপরে যদি একটু বামে আসি পরের সংখ্যার ক্ষেত্রে 10 এর পাওয়ার হচ্ছে 1, আবার তৃতীয় অঙ্কের ক্ষেত্রে বেজের পাওয়ার হচ্ছে 2। তাহলে এই পাওয়ারগুলোকে যদি আমরা সাজাই বেজের ক্রমবর্ধমান সূচক অনুযায়ী তাহলে আমরা পাবো 0, 1, 2, 3। এখন এই যে বেজের ক্রমবর্ধমান সূচক, এই সূচকের সাথে যদি অবস্থানের একটা রিলেশন করা হয় তাহলে দেখব প্রথম যে একক স্থানীয় 3 এটার অবস্থান হচ্ছে 0
আবার দশক স্থানের যে 4 তার অবস্থান হচ্ছে 1। আবার শতক স্থানের যে 3 তার অবস্থান হচ্ছে 2, অর্থাৎ ডান থেকে বাম দিকে সূচকের মান 0 থেকে শুরু হয় এবং এক এক করে আস্তে আস্তে বাড়ে। এখন আমরা যদি প্রারম্ভিক অবস্থানকে 0 ধরি, তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে অবস্থান শুরু হয় 0 থেকে শুরু করে 0, 1, 2, 3 এভাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কোনো সংখ্যা পদ্ধতিতে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বামের স্থানীয় মানকে ওই সংখ্যা পদ্ধতির বেজের ক্রমবর্ধমান সূচক 0, 1, 2, 3 ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। এখান থেকে আমরা স্থানীয় মান বের করতে পারি কিভাবে? একটা ফর্মুলার সাহায্যে। কোনো অঙ্কের স্থানীয় মান হচ্ছে অঙ্কটির বেজ টু দি পাওয়ার অঙ্কটির অবস্থান। এতক্ষণ আমরা দশমিক পদ্ধতিতে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে স্থানীয় মান বের করার পদ্ধতি দেখলাম, কিন্তু ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে স্থানীয় মান কিভাবে বের করব, এখন আমরা এটি দেখব। পূর্ণ সংখ্যার মতো ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রেও স্থানীয় মান বের করার জন্য দুইটা জিনিস জানা দরকার। একটা হচ্ছে সংখ্যা পদ্ধতির ভিত্তি এবং দ্বিতীয়টি হচ্ছে সংখ্যাটির মধ্যে অঙ্কটির অবস্থান। মনে করি 0.57 একটি ভগ্নাংশ সংখ্যা। 0.5 এর স্থানীয় মান 5/10 ইকুয়াল টু 5 ইন্টু 10 টু দি পাওয়ার -1। এখানে 10 এর পাওয়ার -1 কি জন্য? যেহেতু আগের ভগ্নাংশটিতে হরের ক্ষেত্রে 10 এর মান হচ্ছে 1, আর 10 যখন উপরে গুণ হিসেবে আসবে তখন এর পাওয়ার মাইনাস হয়ে যায়। ঠিক তেমনিভাবে দ্বিতীয় অঙ্কটিতে 7 এর মান হচ্ছে 7/100 ইকুয়াল টু 7/10 স্কোয়ার ইকুয়াল টু 7 ইন্টু 10 টু দি পাওয়ার -2। এখন যদি আমরা এই 0.57কে একটু সাজিয়ে লিখি, তাহলে আমরা পাই 5 ইন্টু 10 টু দি পাওয়ার -1 প্লাস 7 ইন্টু 10 টু দি পাওয়ার -2। এই সংখ্যাটিতে সংখ্যাটির বেজ হচ্ছে 10। আবার সংখ্যাটিতে দেখা যায় এই সংখ্যার স্থানীয় মান বাম হতে ডানে বেজ 10 এর ঋণাত্মক ক্রমবর্ধমান সূচক হইতে থাকে, অর্থাৎ -1 থেকে শুরু করে আস্তে আস্তে যত ডান দিকে যাওয়া যায় বেজের পাওয়ার তত এক এক করে বাড়তে থাকে। যেমন -1, এরপরে -2, এরপরে -3। এখান থেকে বলা যায় ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কোনো সংখ্যা পদ্ধতিতে ডান থেকে বামের স্থানীয় মানকে ওই সংখ্যা পদ্ধতির বেজের ক্রমবর্ধমান ঋণাত্মক সূচক -1, -2, -3 ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। এখান থেকে আমরা বের করতে পারি দশমিক সংখ্যার ক্ষেত্রে স্থানীয় মান হচ্ছে অঙ্কটির বেজ টু দি পাওয়ার মাইনাস অঙ্কটির অবস্থান। তাহলে চলো আজকের শেখাটা ঝটপট রিভিউ করি। আজকে আমরা যা শিখলাম, প্রথমত সংখ্যা কি, সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম কি, পজিশনাল ভার্সেস নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, ডিজিট, বেজ, স্থানীয় মান ইত্যাদির সংজ্ঞা এবং স্থানীয় মান বের করার পদ্ধতি। এগুলোই হলো নাম্বার সিস্টেমের বুনিয়াদ। পরের ক্লাসে আমরা দেখব কিভাবে এক সংখ্যা পদ্ধতি থেকে আরেক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়, যেমন বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল, একটা থেকে আরেকটা কিভাবে বের করা যায়। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।